প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় করোনায় করণীয়। আপনারা দেখছেন বিজনেস বাংলাদেশের ফেসবুক পেজ। আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর আবু আহমেদ স্যার। তিনি শিক্ষাবিদ এবং পুঁজিবাজার বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো স্যার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, থ্যাংক ইউ, আমি ভালো আছি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আমরা এই অনুষ্ঠানটি আপনি জানেন যে আমরা নিয়মিত করি এবং বিনিয়োগকারীরা আমাদের এই অনুষ্ঠানটি দেখে এবং এর মাধ্যমে আমি আপনাদের আমি আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাকে যারা দেখতেছে বা আমার বক্তব্য শোনার জন্য যারা আগ্রহ প্রকাশ করতেছে, যার সবাইকে ধন্যবাদ জানাই। আমি হয়তো কিছু কথা বলবো যেটা হয়তো অন্যরা কখনো কেউ বলতে চাচ্ছেন না বা বলেনি আর কি, এবং এগুলো তাদের উপকারে লাগবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা দেরি না করে অনুষ্ঠান শুরু করি। প্রথমেই আপনি জানেন যে আমাদের আবার লকডাউন শুরু হচ্ছে। বিনিয়োগকারীরা ইতিমধ্যে আবার আতঙ্কিত কিছুটা যে কি হবে। তো আসলে বাজার কি বন্ধ থাকবে, আপনার কি মনে হয়, বা আপনি এই বিষয়টি জানেন আমার কিনা? আম- অনেক আমার একটা বিশ্বাস যে বাজার বন্ধ থাকবে না, কারণ হচ্ছে ব্যাংকিং ব্যাংকিং সেক্টর খোলা না রেখে এই আমাদের এখন তো ওই যে জুন মাসের শেষ কয়েকটা দিন, আজ 28 তারিখ, আর 2 দিনও তো আছে, এটা খোলা রাখতেই হবে। আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা ঘোষণা দিয়েছে যে ব্যাংক ব্যাংক খোলা থাকলে শেয়ার বাজার খোলা থাকবে। পৃথিবীতে অন্য অনেক দেশে করোনা আছে, কোভিড এপিডেমিক, এবং ওদেরও এখানে লকডাউন হয়েছে, কিন্তু কোথাও শেয়ার বাজার বন্ধ ছিল না। বাংলাদেশের পিকুলিয়ার এখানে কিছু লোক, আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস, শেয়ার বাজার বন্ধ থাকে বন্ধ থাকে, হোয়াই এটা এটা বন্ধ থাকতে হবে কেন? এটা আশা করি ইনশাল্লাহ ওই বন্ধ থাকবে না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা শক্ত অবস্থান নিয়েছে। গতবার যেটা হয়েছে 60 দিন বন্ধ ছিল, সেটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিলিটাল অবস্থান নিয়েছিল, এবং তারা তারা নিজেরাও চাইছিল না হয়তো এটা খুলুক, কারণ খুললে এটা ওই সুযোগ পড়ে যাচ্ছিল। তো যাই হোক, সেই অবস্থাটা এখন আমরা না, আশা করি খোলা থাকবে। অনেক ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি আপনাকে দ্বিতীয় যে প্রশ্নটি করতে চাই যে আসলে বিনিয়োগকারীরা আবার কিছুটা আতঙ্কিত যে মার্কেট কি আবার পতনের ধারায় আসবে কিনা, বা কি অবস্থা হবে বিনিয়োগকারীদের, তাদের নিরাপত্তা কোথায়। তো সামগ্রিকভাবে আমি আমি একটু জানতে চাচ্ছি, আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কি বিনিয়োগকারীদের? শেয়ার বাজারে, শোনো, শেয়ার বাজারে যারা আছে এখন, যারা আছেন তাদের মধ্যে আমি মনে করি 90% এরা পুরান বিনিয়োগকারী, পুরান মানে কয়েক বছর থেকে তারা আছে, কেউ কেউ 10-15 বছর থেকে আছে। তো তারা, তাদের অভিজ্ঞতা আছে। শেয়ার বাজারে নিরাপত্তা বলতে কিছু নেই। শেয়ার বাজারে রিস্ক, এটা শেয়ার বাজারের অংশ। যে যে কেউ যদি বলে যে শেয়ার বাজারে রিস্ক নেই, সে তো কিছু অজ্ঞমূর্খ একটা। শুধু শেয়ার বাজারে রিস্ক আছে বলে এত লোক এখানে আসে, শেয়ার বাজারে রিস্ক আছে বলে এখানে রিটার্নটাও বেশি। সুতরাং শেয়ার বাজারে নিয়ে বিনিয়োগকারীরা আতঙ্কিত শুধু বাংলাদেশে হয় না, এটা ওই গ্লোবালি হয়। ইন্ডিয়াতে হচ্ছে, নিউ ইয়র্কে হচ্ছে, ওইখানে নাকি ক্রাশ করবে ক্রাশ করবে, যদিও ক্রাশ করতেছে না। বাংলাদেশে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে, এটা কোনো, এটা স্মল ইস্যু। আর ওই যে যেটা ফয়সাল, তুমি যেটা বললে যে সূচক মানে শেয়ারের কতটা উপরে অবস্থান বা নিচে, এটা এটাকে আমরা মার্কেটের উপর ছেড়ে দিই। মার্কেট ডিমান্ড এন্ড সাপ্লাই ডিটারমাইন। এখন আমরা যদি সবাই যদি মনে করি যে শেয়ারের বাজার আরো বাড়বে, তাহলে বাড়বে। আর আমরা যদি সবাই মনে করি না, কারেকশনের একটা সময় হয়েছে, তাহলে শেয়ার বাজার কিছুটা হলে স্টাবলাইজ হয়ে নিচের দিকে বিহেভ করতে পারে, যেটা গত কয়েকটা দিন করেছে হয়তো। তো এটা এই জন্য আমি 6500 হবে না 6200 হবে সূচকের লেভেল, না 5900 হবে, এটা এটা এভাবে কেউ বলতে পারবে না, বলা উচিত না, সম্ভব না। পিওরলি ডিমান্ড সাপ্লাই একটা ব্যাপার। আমাদের বিনিয়োগকারীদেরকে আমি একটু অনুরোধ করব যে আপনারা এই ডে ট্রেডিং বলে এটাকে, মানে ডেইলি ডেইলি ট্রেডিং করা, এবং কিছু তাড়াতাড়ি ধনী হওয়ার এই যে একটা প্রবণতা, একটা চিন্তা, এটা থেকে একটু দূরে আসতে হবে। বিশ্বাস করুন, এটা অন্য অন্য বড় বড় এক্সপার্ট যারা তারাও বলেছেন, এই যে ট্রেডিং করি ধনী হয়েছে এটা খুব কম সংখ্যক লোক। বড় যারা ইনভেস্টমেন্ট করেছে 2 বছর 5 বছর 7 বছর 10 বছরের জন্য, তারাই ধনী বেশি হয়েছে। সুতরাং কমপক্ষে 6 মাস 1 বছরের জন্য শেয়ার কিনুন, এবং ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার কিনুন। দেখবেন আপনি
ওই এটা নিয়ে দুশ্চিন্তা ভোগার কোনো কারণ নাই। ডেলি ডেলি ব্রোকারকে গিয়া এটা বিক্রি করেন, ওটা কিনেন, এটা বিক্রি করেন, ওটা কিনেন। এইটা থেকে এটাতে হচ্ছেটা কি, ব্রোকার হাউসের লাভ হয়, কারণ তাদের কমিশন হয় বেশি, এবং ওরা ওইও বিক্রি করে ঋণ। ঋণ বিক্রি করে, মার্জিন লোন আর কি যেটাকে বলা, ঋণ বিক্রি করে, তাদের লাভ বেশি। আমাদের এখানে আমি দেখি 90%, মানে 100 জনের মধ্যে 90 জন তারা আছে শর্ট রানের পিছনে, এবং তাদের মধ্যে গ্রুপ আছে ওই যে তারা গুজবও ছড়ায়, ফেসবুক ব্যবহার করে, অমুক আইটেম কিনে, অমুক আইটেম বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ওটাই সত্য, কিন্তু এট দ্য এন্ড কিন্তু সবাই যে উইন করে তা না। 2-4 জন হয়তো উইন করে, কিন্তু অধিকাংশ লোকে আবার অর্থ হারাচ্ছে। তো আমি অনুরোধ করবো তাদেরকে টু বি ইন রিয়েল সেন্স ইনভেস্টার। তারা যদি ইনভেস্টার হন তাহলে তারা ভালো করবে। আমাদের বাজারে যে খুব বেশি ভালো শেয়ার আছে তাও না, কোয়ালিটি স্টক বলতে যেটা বোঝায়, যা কয়েকটা আছে সেগুলো তো যদি তারা বিনিয়োগ করে। এই যে গত 3 মাসে 5,700 বা 5,800 থেকে সূচক বেড়েছে 6,150 বা এই লেভেলে, মানে 300 পয়েন্টের বেশি বেড়েছে। ওইখানে কিন্তু আমরা যেগুলোকে স্ট্রং শেয়ার মনে করি, কোয়ালিটি শেয়ার, কোনোটাই বাড়ে নাই। বেড়েছে এমন শেয়ার, গ্যাম্বলিং, পিওর গ্যাম্বলিং, যে সবাই শুনছে এটা বাড়বে, এটা কিনতেছে, কখনো লো পেটে যাচ্ছে, কখনো 5 টাকা 6 টাকা যেগুলো পড়ে আছে ওগুলাতে ঢুকতেছে, কখনো বীমা কোম্পানিতে ঢুকতেছে। মানে মানে তাদের কোনো মানে, আমি ওনাদের প্রতি সম্মান রেখেই বলবো, তারা কিছু মানে কিছু পড়ে বা বুঝতে চেষ্টা করে, সেটা আমি মনে হয় না। কারণ যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে হবে, কোম্পানি বিজনেস সম্বন্ধে জানতে হয়, জেনে তো মানে ভিডিওটা করতে হবে। কেউ কোনো খবর রাখে না, এই বন্ধ কোম্পানি, এটা মানে সেলার নাই, হ্যাং হয়ে যাচ্ছে, বন্ধ। তারপরে ওটিসি থেকে এখানে আসছে লিস্টেড, মানে কোনটাই মেন ট্রেডিং প্ল্যাটফর্ম এসেছে। ওটিসিতে কেন গেছে, ওগুলা খারাপ বলেই তো গেছে, সেগুলা সেলার নাই, মানে এগুলা 9% 10% বেড়েছে, ক্রমান্বয়ে বাড়ছে, ধারাবাহিক ভাবে বাড়ছে। তো স্যার এই জায়গায় আপনার পরামর্শটা কি হবে? এই যে ওটিসি থেকে একটা খুবই ভালো সিদ্ধান্ত সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন নিয়েছিল, ওটিসি কোম্পানিগুলো মূলধারায় ফিরে এনে এই কোম্পানিগুলোকে আবার একটু দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে এখন আবার এই শেয়ার গুলা যেভাবে বাড়তেছে এটাও তো ঠিক না। তো সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা কি সাবধানতা অবলম্বন করতে পারে? সাবধান কেন, তারা বিনিয়োগকারী হলে তারা এখানে ঢোকা উচিত না। আমার একটাই কথা, আপনারা হারাবেন, টাকা হারাবেন, এই একটা কথা। এখন কেউ যদি বলে যে না, ওনার কথা ধরে আমি কিনি না, আমি তো গেইন করতাম, সেটা আপনার ব্যাপার, আমি হা না এগুলো বলবো না। তবে আমি যেটা দেখি দীর্ঘ অভিজ্ঞতা থেকে, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে, এগুলাতে ঢুকে কেউ সুবিধা করছে বলে আমার জানা নাই। ভেরি সিম্পল। একটা টোপ বলতে পারি, একটা টোপ, এটা সাধারণ বিনিয়োগকারীদের, বললাম না, গ্রিড কে উস্কিয়ে দেওয়া হয়, গ্রিড কে, এবং সরি একটা টোপ দেওয়া হয়, তারপর ওইখানে ঢুকলে ওই যারা আগে কিনেছে তারা বের হয়ে যায় এবং ওনাদের হাতে থেকে যায়। ও লাস্ট বালিশ, আমরা মানে অর্ডিনারি কথা বলে আর কি, শেষ বালিশটা যার হাতে সেই মার খাচ্ছে। তো ওগুলা করতে নাই। আমি সবসময় বলি যে ভাই, বি ইনভেস্টার্স। এই আপনি এইগুলা পিছনে দৌড়িয়া 5 লাখ 10 লাখ টাকা তার মার্জিন লোন নিচ্ছে, সে অবাধে, মানে সে কোনো চিন্তা ভাবনা না করে বলতেছে আমাকে লিমিট দাও। লিমিট মানে যে ওই ব্রোকারকে বলতেছে মার্জিন লোন দাও। মানে মার্জিন লোন কখন লাভ হয়? একটা শেয়ার যদি অনবরত উঠতে থাকে তখন লাভ হয়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো ওটা থেমে যাবে, পিছনে চলে আসবে, তখন মার্জিন লোন তো লাভ হবে না। কিন্তু ওনারা মার্জিন লোন নিচ্ছে, এতে ব্রোকারদের লাভ হচ্ছে, মার্চেন্ট ব্যাংকের লাভ হচ্ছে। ওনাদের কি পরিমাণ লাভ হয় আমার ঠিক জানা নেই। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, 1 টাকা দিয়েছে ডিভিডেন্ড, মানে 10%, সেটা 75 টাকা করে কিনছে মানুষ। আমার একটা প্রশ্ন তাদের কাছে, ওই যে ইল রেট বলে, মানে রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, হ্যাঁ সেটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে কি, dividend offered or dividend declared divided by the market price of the stock. This is yield rate. তো ওই 1 টাকাকে যদি 75 টাকা দিয়ে ভাগ করে ইন পার্সেন্টেজ কত পড়ে, ইউ ক্যান ক্যালকুলেট। হোয়ারএস খুবই ভালো কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, ওদের yield rate 7.5%, ইভেন 8%, সেটা ধারে কাছে দিল তারা নাই। ওই যে
একটা সিন্ডিকেট ট্রেডিং হচ্ছে, জুয়া খেলা হচ্ছে, ওইখানে ঢুকে না, জুয়াইরা ঢুকবেও না। হ্যাঁ, তো এটা আমার কাছে দুঃখ লাগে। আর যে টার্ন ওভার হচ্ছে 1200 কোটি, 1500 কোটি বা 2000 কোটি টাকা, এর এর 80% হচ্ছে ওই গ্যাম্বলিং থেকে আসতেছে। দিস টার্ন ওভার ইজ নাথিং বাট দ্য রেজাল্ট অফ দ্য গ্যাম্বলিং, নাথিং। স্যার সুস্থভাবে আমি বিনিয়োগ করলে, সুস্থভাবে বিনিয়োগ করলে টার্ন ওভার হয়তো কমবে, কিন্তু ওইটাও স্টেবল থাকতো। আর আমার সূচক 6500 বা 6200 উঠতে হবে, নট নেসেসারি। 5900 থাকলেও আপনি যদি গুড ইনভেস্টার হন, ইউ ক্যান মেক সাম মানি, নো প্রবলেম। আর এট দ্য এন্ড অফ দ্য ডে কোম্পানি আপনাকে কি দিচ্ছে অ্যাজ এ ডিভিডেন্ড পে আউট, সেটা হচ্ছে মুখ্য জিনিস। হ্যাঁ, কিন্তু আনফর্চুনেটলি সেটার পিছনে নাই। এভরিওয়ান ইজ রানিং আফটার দ্য ক্যাপিটাল গেইন, মানে অ্যাজ ইফ এভরিওয়ান, এটা জিরো সাম গেম। আই টেল ইউ ওয়ান থিং, জিরো সাম গেম হচ্ছে একজনের গেইন আরেকজনের লস। এই জিরো সাম গেমের পিছনে দৌড়তেছে, তো কে কাকে হারাচ্ছে, কে কাকে বোকা বানাচ্ছে, এটা একটা বড় প্রশ্ন আর কি। এট দ্য এন্ড অফ দ্য ডে ডিভিডেন্ড পে আউট যেটা কোম্পানি যেটা ডিভিডেন্ড আকারে দিচ্ছে, সেটা নিয়ে কোন রকমের চিন্তা ওনাদের আছে বলে আমি দেখি না আর কি। তো যাই হোক, অনুরোধ করব, বি গুড ইনভেস্টার, একটু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, অন্যের কথা ধরে শেয়ার কিনতে নাই, অন্য গুজব ছড়াইছে সে অনুযায়ী যেতে নাই। হ্যাঁ, স্যার এই পর্যায়ে তুমি এটা একটু নিয়ে যাও। হ্যাঁ, স্যার বলো এই ফাইসাল। পর্যায়ে আমি এই পর্যায়ে যে প্রশ্নটি করব, একদম যে টপিকে আপনি ছিলেন এটাই আরেকটু আমি জানতে চাবো এইভাবে, যে বিনিয়োগকারীদের যদি আপনি এখন তাহলে বিনিয়োগ করতে বলেন, সেক্ষেত্রে কি দেখে শেয়ার কিনতে পারে বা কিভাবে বিনিয়োগটা করতে পারে, তার জন্য এটা আপনার অনেক, পরামর্শটা কি হবে? এটার জন্য অনেক লেখাপড়া জানে, অনেক ট্রেনিং সেন্টার হয়েছে। ওই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিজের একটা বিসিআইএম আছে, মানে বিআইসিএম, বিএসএসএম। হ্যাঁ হ্যাঁ, ইনস্টিটিউট, এখানে ট্রেনিং দেওয়া হয় 1 সপ্তাহ, 6 মাস, 3 মাসের ট্রেনিং, এমনকি তারা বোধহয় লং কোর্সও যাচ্ছে এখন। ওইখানে যথেষ্ট ভালো ট্রেনিং দেওয়া হয়। ঢাকা স্টোনস একটা ট্রেনিং একাডেমি আছে। আর আমাদের এখানে ইউনিভার্সিটিতে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড, ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স বলো, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড বা ইকোনমিক্স টু এন এক্সটেন্ট, তারা অনেকটা আগ থেকে জেনে আসে। এখন আমি যদি তোমার উত্তরটা দিতে চাই, এটা অনেকে বুঝতে চাইবে না, ইন শর্ট যদি বলি, আমরা কখনো আগে, সে যদি ইকোনমিক্স বা ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ডে নাও হয়, আমরা অতীতে দেখতাম যে আমরা ওই যে কোম্পানির ব্যালেন্স শিট গুলা পড়তাম, অ্যানুয়াল রিপোর্ট, এবং এগুলা বিশ্লেষণ করতাম এবং ওটা জানতে চেষ্টা করতাম ওইখান থেকে কিছু মানে কি আমরা কি পাইতে পারি, ক্লু পাইতে পারি যে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য। আজকাল তো ওই যে অ্যানুয়াল রিপোর্টও কারো কাছে আসে না, অনলাইনে দিয়ে রাখে। আমি জানি না কত মানুষ এটা পড়ে কিনা আদৌ, তবে যেটা করা হয় আর কি, ব্যালেন্স শিট দেখি, ইনকাম স্টেটমেন্ট আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলা বিশ্লেষণ করতে হয়, কোম্পানির ভবিষ্যৎ সম্বন্ধে ধারণা রাখতে হয়, কোম্পানির গ্রোথ দেখতে হয়, কোম্পানির লিডারশিপ দেখতে হয়, লিডারশিপে কারা আছে, অতীতে কি করেছে, কত 100 টাকা আর্ন করলে সে কত টাকা দিচ্ছে মানে ডিভিডেন্ড হিসাবে বিনিয়োগকারীদেরকে। এই সবে আমরা দেখি, যারা বিনিয়োগ করে সত্যিকার অর্থে তারা কোম্পানির প্রসপেক্ট দেখে, লিডারশিপ দেখে, আর্নিং পার শেয়ার দেখে, রেট অফ রিটার্ন অন ইকুইটি দেখে, এবং তোমার ওই আরো অনেকগুলা রেশিও আছে সেগুলা দেখে, এবং মানে ধারাবাহিকতা আছে কিনা, এই যে ধরো গ্রোথের ধারাবাহিকতা আছে কিনা সেটা দেখে। তো এগুলো অনেক ব্যাপার আছে, এগুলো অনেক শেখানো হয়। এখানে ছোট কথা বলি লাভ নাই, এখানে অল্প সময়ের মধ্যে, কিন্তু ওগুলা শেখার জন্য পাওয়া যায় ইভেন ইউটিউবেও। এই যে ইন্ডিয়া থেকে বেশ কিছু লোক আমি দেখি ভালোই তারা বিশ্লেষণ করে, কোম্পানি ওয়াইজ বিশ্লেষণ করে, ওইখানেও কিছু কমন জিনিস আছে, সেখান থেকে আমরা শিখতে পারি। বই পুস্তক আছে, ইংলিশে বই পুস্তক বেশি। একটা জিনিস বলি আপনাকে, সেটা হচ্ছে যে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট, এটা তো শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্যই করা হয়েছে, এবং হ্যাঁ বিনামূল্যে এখানে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের শিক্ষা দেওয়া হচ্ছে, আপনি জানেন। তো হ্যাঁ, সুতরাং এখানে থেকে তো আমাদের বিনিয়োগকারীরা এই বিষয়গুলো জানতে পারে, এবং সম্পূর্ণ এখন বিনামূল্যে। কথা হচ্ছে কিছু লোক যায়, অবশ্য যাচ্ছে, কিন্তু আনফরচুনেটলি মানে ধরো অধিকাংশ বিনিয়োগকারী, কথিত বিনিয়োগকারী তারা যায় না। তারা মনে করে তারা যথেষ্ট জানে, আসলে তারা যে যথেষ্ট জানে না এটাও তারা স্বীকার করতে রাজি নেই। হ্যাঁ, তারা আবার হ্যাঁ এক্সপিরিয়েন্স থেকে জানা যায়, কিন্তু এক্সপিরিয়েন্স থেকে সবকিছু জানতে হবে তাহলে তো লেখাপড়ার দরকার হতো না।
হয় না, লেখাপড়ার কোনো বিকল্প নাই। এই যে আমার তো এখন বয়স হয়েছে, আমি সব সময় কোম্পানির ভবিষ্যৎটা চিন্তা করি, কোম্পানির এই ম্যানেজিং ডিরেক্টরকে, ওই লোকটা কতটা ক্যাপেবল, তার অতীতের বিহেভিয়ার কি, এই কোম্পানির অতীতে গত 5 বছরে কি দিয়েছে আমাদেরকে বা বিনিয়োগকারীদেরকে, বা ভবিষ্যতে এটার বিজনেস এক্সপানশনের কি কি প্ল্যান প্রোগ্রাম আছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খানু দেখার পরে তারপর একটা বিনিয়োগ সিদ্ধান্ত নেই। এখন আমাদের বিনিয়োগকারীরা যদি ওই যে 5 দিন 3 দিনের মধ্যে গেইন করতে চাইবে, যে এটা এখন 130 টাকা আছে, এটা 150 টাকা 160 টাকা হবে, কোথার থেকে তারা শুনে সে অনুযায়ী তারা ওই অ্যাকশনে যায়। এটা আমার কাছে মনে হয় না ইট ইজ এ গুড স্ট্র্যাটেজি, অর ইভেন স্ট্র্যাটেজি যেটা তাদেরকে গুড রেজাল্ট দিবে। আই ডোন্ট বিলিভ দ্যাট, কারণ এটা পৃথিবীতে কোথাও ঘটে নাই। হ্যাঁ, পৃথিবীতে 90 এরা শর্ট টার্ম মানে দৌড়াদৌড়ি আর কি, ডে ট্রেডিং এর খুব লাফালাফি, এটা পৃথিবীর সবখানে আছে। কিন্তু এই সমস্ত জনাবেরা কিন্তু ওয়াস্ট লুজার্স, তারা লুজও করে অনেক বেশি। তো আমাদের যে এই মিক্সার গুলো আমরা অনেকদিন বলতেছি, কিন্তু আমরা আনফর্চুনেটলি দ্য ট্রুথ ইজ দ্যাট আমরা খুব যে সংখ্যায় বিনিয়োগকারী বানাতে পেরেছি তা না, এখন সংখ্যায় ওরাই বেশি, অনেক বেশি তারা। পর্যায়ে আমি আসতে চাই যে আপনি জানেন যে গত বছর যখন সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন দায়িত্ব নেয়, বাজার প্রায় 4000 কাছাকাছি সূচক ছিল, মার্কেটে একটা আস্থাহীনতা ছিল, মার্কেট বন্ধ ছিল। সেই অবস্থায় শিবলি রুবায়েত স্যারের কমিশন দায়িত্ব নেয় এবং এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটা সংস্কার এখানে হচ্ছে এবং এখানে বাজারে আস্থা ফিরে এসেছে এই করোনার ভিতরেও। এবং সর্বোপরি অনেক অনেক ভালো সিদ্ধান্ত আমাদের বাজারের জন্য নেওয়া হয়েছে। আপনি কি তাই মনে করেন বা এই বিষয়ে বর্তমান কমিশন সম্পর্কে আপনার মূল্যায়ন? আমি অবশ্যই মনে করি যারা এখন কমিশনে আছে, চেয়ারম্যান সাহেব বা মেম্বার্স, তারা নিজেরাই আশাবাদী। এখন যারা ওইখানে আছেন তারা আশাবাদী হলে মার্কেটের সঙ্গে যারা আছেন স্টেক হোল্ডার্স তারাও আশাবাদী হবেন। এবং তাই দেখা যাচ্ছে 3900-তে ছিল সূচক, তো সেটা তো 2000 পয়েন্টস বেড়েছে, আরো বেশি বেড়েছে। এবং এই কমিশন কিছু ভালো কাজ করেছে, যেমন আইপিও তে ওই যে লটারিটা বাদ দিয়ে দিছে, এবং আরেকটা সিদ্ধান্ত বোধহয় নিতে যাচ্ছে, সেটা হচ্ছে কোটা সিস্টেম পরিবর্তন। কারণ এখন সাধারণ বিনিয়োগকারীদের কোটাটা মানে খুব কম, এবং তারা ওই তাদের ওইখানে 50 গুণ বেশি দরখাস্ত পড়ে, কিন্তু যারা প্রিভিলেজ কোটা পাচ্ছে, ব্রোকার হাউস অথবা মার্চেন্ট ব্যাংকার্স কিংবা ওই যে মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স, তাদের ওইখানে অতটা পড়ে না, ওই হয়তো 10 গুণ 5 গুণ পড়তেছে। তো তারা বেশি বেনিফিট পাচ্ছে আর কি কোটা সিস্টেমে। সেই জন্য এক তো কোটা সিস্টেম মার্কেট সিস্টেমের বিরুদ্ধে জিনিস, ফ্রি মার্কেট সিস্টেমে কোটা সিস্টেম থাকাই উচিত না। আর যদি থাকেও এনআরবিদের জন্য কিছু থাকতে পারে, আর যদি মিউচুয়াল ফান্ডের জন্য কিছু রাখতে চায় সামান্য, একসময় মিউচুয়াল ফান্ডের জন্য ছিল না, সবটাই ফ্রি ফ্লো, ফ্রি কম্পিটিশন হতো, কোটা বলতে কিছু ছিল না। পরবর্তী ওই যে ভেস্টেড ইন্টারেস্ট আছে অথবা ওই যে স্টেক হোল্ডারদের মধ্যে আবার সাধারণ বিনিয়োগকারীরা খুবই দুর্বল, যদিও সংখ্যায় তারা বেশি, তাদের কোনো লবি নেই, মানে তাদের জন্য তদবির করার কেউ নেই। ওই যারা তদবির করতে পেরেছে কমিশনে গিয়ে গিয়ে তাদের পক্ষে কোটাটা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তো এটা হয়তো সংস্কার করবে আশা করি। আরেকটা জিনিস ওরা ভালো কাজ করতেছে, সেটা হচ্ছে ওই বন্ডের মধ্যে এখন ওই যে রেগুলেশনটা এইভাবে করেছে যে একটা পোর্শন শেয়ার বাজারের মাধ্যমে পাবলিক ফ্লোটেশনের মাধ্যমে নিতে হবে। তো ওটাও ভালো একটা কাজ। আর কর্পোরেট গভর্নেন্স অনেকটা আমি বলবো যে কিছুটা হলো, যেমন নন ফাংশনাল যে সব বোর্ড অফ কোম্পানি, যেসব ম্যানেজমেন্ট বোর্ড ছিল সেগুলাকে ফাংশন করার জন্য চেষ্টা করতেছে। ওই যাদের 30% ছিল না শেয়ার হোল্ডিং, সেখানে তাদেরকে বলা হচ্ছে কেনার জন্য, না কিনলে ওই তাদেরকে বোর্ড থেকে সরাই দেওয়া হচ্ছে, নতুন লোকের দিয়ে চেষ্টা করা হচ্ছে। মানে দিস কমিশন টু আই উড সে দে আর শোয়িং সাম অ্যাকশনস আর কি, তারা অ্যাক্টিভ। তো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে কিছু করতে চেষ্টা করতেছে এই আর কি। তো যাই হোক, সেটা আমরা আশাবাদী সেই জন্য। কিন্তু এখানে ফয়সাল যে জিনিসটা ল্যাকিং, যেটা আগের কমিশনও অ্যাড্রেস করতে পারেনি বা এই কমিশনও অতটা করতে পারে সক্ষম হচ্ছে বলে মনে হয় না, সেটা হচ্ছে কোয়ালিটি স্টকস, মানে ভালো কোম্পানিকে লিস্টিং এ আনা। এখানে বাংলাদেশি এই জায়গায় আমি একটু ইন্টারাপ্ট করছি, সেই কারণে যে শিবলি রুবায়েত স্যারের সাথে আমার কথা হয়েছে, উনি বলছে যে সামনে অন্তত 1 বছরের ভিতরে অনেকগুলো ভালো ফান্ডামেন্টাল কোম্পানি বাজারে আসবে এবং খারাপ কোম্পানি কোনো অবস্থাতেই
উনি আসতে দিবেন না, এটা দৃঢ়ভাবে উনি বলেছেন, এবং ভালো কোম্পানি দেখবো সেটাও বলছে, এবং প্রক্রিয়ার ভিতরে আছেন সেই কথাটি ইতিমধ্যে উনি জানিয়েছেন। চেয়ারম্যান মহোদয়ের ইচ্ছার কোনো কমতি নাই, এবং কমিশনারদেরও। তো ওনাদের ইচ্ছা আছে, কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গাতে, এই যে ভালো কোম্পানি আনতে গেলে কিছু যে দিতে হয় ইনসেনটিভস, কিছু প্রণোদনা। আমাদের সিস্টেমে তেমন প্রণোদনা নাই এখন, আমি যেটা দেখি। কর্পোরেট ইনকাম ট্যাক্স কমানো হয়েছে 2.5%, এই ফাইন্যান্স বিলে যেটা আজকে পাশ হলো, কিন্তু সেটাতে 2.5% নন লিস্টেড যেগুলো কোম্পানি সেখানেও কমানো হয়েছে। ইন রিয়েল সেন্স পার্থক্যটা তেমন হয় নাই। ওভারঅল হয়তো ট্যাক্স রেটটা কিছু কমছে, তাও সবগুলা কোম্পানির জন্য না। মেজর মানে পোর্শন বলবো কোম্পানি, মানে নাম্বার অফ কোম্পানি বলো বা যাদের বেশি ব্যবসা, বড় ব্যবসা, সেগুলো কিন্তু বাইরে আছে। মানে ওরা 5.5%-এর এই সুবিধাটা পাবে না। তাদের মধ্যে সিগারেট কোম্পানি দিচ্ছে কর্পোরেট ইনকামটা 45%, টেলিফোন কোম্পানি দিচ্ছে 40%, লিস্টেড ব্যাংকিং কোম্পানি দিচ্ছে 37.5%, নন লিস্টেড হলে 40%। তো এইভাবে এক্ষেত্রে বড় স্যার কি করা যেতে পারে, এখানে আপনার পরামর্শটা কি হতে পারে সিকিউরিটি এখানে পরামর্শ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ এখানে কমিশনের জন্য? এটা বলে লাভ হয় না। এই জন্য এখানে পরামর্শ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে দেওয়া হয়েছিল, আমরাও দিয়েছি। এই লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 20% কর্পোরেট ইনকাম ট্যাক্সকে ফিক্স আপ করে, তাহলে ডিফারেন্সটা 10% থাকতো। একসময় ছিল ওইটা, এই গত বছর উঠে দিছে পার্থক্যটা। তো 10% নিয়েও তো ভালো কোম্পানি আসে নাই। আমি একটা উদাহরণ দিই, আমি নাম ধরেই বলি, অন্যরা এটা বলেও না, আমি বলি। এই যে আমরা মাতামাতি করলো ওই যে লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে, আজও দেখলাম একটা কোম্পানি খুব উপরের দিকে যাচ্ছে। টোটাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা 50% অর লিস্ট অ্যাটলিস্ট 45% হচ্ছে ম্যাট লাইফের অধীনে, ওই যে বিদেশি কোম্পানিটা 45%। তো এখন কোন একটা লোক কোনদিন উপরের লেভেল থেকে কোনদিন কি বলেছে প্রকাশ্যে যে ম্যাট লাইফকে আমরা ইয়েতে আনতে হবে, লিস্টিং এ আনতে হবে? ওদের 10% ইকুইটিতে অফ করে যদি আমার লিস্টিং এ আসতো, পুরো সিনারিও চেঞ্জ হয়ে যেত। ফয়সালা, তোমাদের মনে থাকতে পারে গ্রামীণ ফোন যখন লিস্টিং এ আসলো 2009 অগাস্ট সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে, তখন পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছিল। তো এখন এগুলাকে যদি আনতে হয়, ওই যে ইউনিলিভার, হিন্দুস্তানের লিস্টেড কোম্পানি হিন্দুস্তান লিভার, করাচিতেও তাই, ব্যাংকক, এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট বাংলাদেশ। বাংলাদেশে করছে কি এই কিছুদিন আগে, 2 বছর আগে, ওই যে জেএসকে, গ্লাসগো স্মিথ ক্লাইন, সেটা তাদের বিক্রি করে চলে যাচ্ছে। তাদের কিছু ওই যে ফুড আইটেম যেগুলা, অথবা 2-একটা আদার আইটেমস, সেগুলাকে আইনে কিনছে তারা। কিনে ও যেহেতু জিএসকে লিস্টিং এ ছিল, সেটা ওই সেই সারে ইউনিলিভার কনজিউমার্স আইটেম এই নাম দিয়ে মেন ইউনিলিভার নট লিস্টেড, মেন ইউনিলিভার নট লিস্টেড। বাট নোবডি ইজ রেজিং দিস কোশ্চেন যে তুমি ম্যাট লাইফ নাই কেন, ইউনিলিভার নাই কেন, নেসলে নাই কেন? আমার দেশে টপ 3 নম্বরের মধ্যে আছে ওই যে ইনসেপ্টা, ফার্মাসিউটিক্যাল সেক্টর। ও এটা তো শেয়ার বাজারের বাইরে। এখন আমরা শেয়ার বাজার ভালো করতে চেষ্টা করব, সরকারও চায় নাকি ভালো করা, অথচ ভালো কোম্পানিকে আনার জন্য কোনো প্রণোদনা দিব না, উপর থেকে কোন রকম চেষ্টা করা হবে না। তাহলে ওই শেয়ার বাজার ওই মানে যতটা অটোমেটিক হয় হচ্ছে এই আর কি। সেই জন্য গত 10-15 বছরে অনেকটা নিস্তেজ হয়েছে। কখনো কখনো এই যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, টোটালি ডিসক্রেডিটেড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, টোটালি সবার আস্থা হারাই ফেলেছে। অথচ 10 বছর আগে মিউচুয়াল ফান্ডের উপর আস্থা ছিল। আইসিবির আমার মনে আছে 1টা থেকে 8টা, ফার্স্ট মিউচুয়াল, সেকেন্ড, থার্ড, 8, আমরা অনেক উৎসাহ নিয়ে কিনতাম। এখন তো কোনো বিনিয়োগকারীকে মিউচুয়াল ফান্ডে কিনতে দেখি না। এর কারণটা হচ্ছে মূলত যাদের হাতে মিউচুয়াল ফান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে তারা অল ফেইলড, মানে তারা হচ্ছে ফেল করা কতগুলা লোক, তারা তসরুপ করেছে মানুষের টাকা পয়সা নিয়ে, নয়সও করেছে, তারা আনসাকসেসফুল। সুতরাং এখন আর মিউচুয়াল ফান্ডের উপর কারো ট্রাস্ট নেই। এখন ফয়সাল, ওই যে এখন যদি মিউচুয়াল ফান্ড কেউ ফ্লোট করে, তোমরা দেখবে ওই করে না, মানে ক্লোজ এন্ড করে না, মানে লিস্টিং এ যায় না, ওই সে যে ওপেন এন্ডে নিয়ে তো কেউ প্রশ্ন ধরে না, কারণ এটা নিয়ে কেউ খোঁজখবর রাখে না, মিডিয়াও খোঁজখবর রাখে না। সো নোবডি নোজ দিস এভরিথিং। ওই যারা সামান্যটুকু পাইতে যায় সুদের হাত থেকে, সুদে আছে 8%, এখানে 9% যদি পেতে চায় তারা ওই এই ধরনের মিউচুয়াল ফান্ডে আসতেছে। কিন্তু শেয়ার বাজারে যারা আছে
তারা চায় রেট অফ রিটার্ন 10%, 15%, 20%। দে ডোন্ট ওয়ান্ট টু পুট দেয়ার মানি ইন দ্য মিউচুয়াল ফান্ড। যা কয়েকটা ক্লোজ এন্ড আছে আর কি, এগুলার কোনো, আজকে একটা দেখলাম এই একটু আগে নিউজটা দিল, একটা মিউচুয়াল ফান্ড কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করে নাই এইবার 1 বছরে। তো তারা কি আর্ন করে? অথচ তাদেরকে কোটা দেওয়া হয়েছে আইপিওতে। সেখানে যদি খালি কোটাটা ভাঙ্গায় মার্কেটের বিক্রি করে, তাতেও ভালো একটা 10% উপর ডিভিডেন্ড দিতে পারে। অল দিস আর দ্য ফেল। মানে আমি কি বলবো, মানে তারা হয় টাকা পয়সা সরাইছে নিজেরা, অথবা বেয়াকুবির কারণে তারা মার্কেটের কাছে হেরে গেছে। এই আর দে আর নট প্রফেশনাল ইন ট্রু সেন্স, দে আর অল ব্যাড ম্যানেজার্স। স্যার এগুলো অতীত, কিন্তু আমি একটু বলতে চাই যে শিবলি রুবায়েত স্যার বলেছে যে অতীত আমরা আর তাকাবো না, আমরা ভবিষ্যতে তাকাবো। তো সেই জায়গায় আমি যদি বলি যে মিউচুয়াল ফান্ড কে শক্তিশালী করার জন্য বর্তমান সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নতুন করে অনেক চিন্তা ভাবনা করছে এবং অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। আপনি জানেন একটি আইসিবির কাছ থেকে 2টো প্রতিষ্ঠানকে অলরেডি তাদের দায়িত্ব থেকে, জি 1 বছর চলে গেছে, তো আমরা তো মিউচুয়াল ফান্ডে কোন রকমের লাইট দেখি নাই। We did not see the light at the end of the tunnel. দেখিও না। আমাদের সিস্টেমে যেভাবে আছে, মানে সবারই সমান কমিশন দেওয়া, যে 2-4টা মিউচুয়াল ফান্ড ভালো করতেছে তাদেরকে রিওয়ার্ড না করা, আবার যে যারা একবার টোটালি ফেলিউর তাদেরকেও সমান কমিশন দেওয়া, এগুলো থেকে দূরে আসতে হবে। র্যাঙ্কিং করতে হবে, তাদের কমিশনের ডিফারেন্সিয়াল রেট দিতে হবে। স্যার অনেক ভালো করছে মিউচুয়াল ফান্ডের ভিতরে, কেউ কিন্তু আপনি বিগত বছরগুলোতে ভালো করেছে, সবাই কিন্তু খারাপ করেনি। আই গট ইউর পয়েন্ট, ওদেরকে রিওয়ার্ড করতে হবে, আর যারা ভালো করতেছে না তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। এমনকি ওই 10 বছর পূর্তি হওয়ার পরে লিকুইডেশনে যাওয়ার কথা, তো কেমনে কিছু লোক যাইয়া অর্থ মন্ত্রণালয়ে দৌড়িয়া, এটা আগের কথা অবশ্য, তারা আবার 10 বছর আসে। কোনো আমাদের ইউনিট হোল্ডারদেরকে একটু জিজ্ঞাসাও করা হলো না। পৃথিবীতে কোথাও কি আছে যে ইউনিট হোল্ডারদেরকে জিজ্ঞাসাবাদ না করিয়া শুধু ওই যে তদবির করিয়া 10 ইয়ার্স এক্সটেনশন নিতে পারে? তো এখানে এই জন্য ট্রাস্টের ঘাটতি। হ্যাঁ, কেউ বিশ্বাস করে না। বিশ্বাস না হলে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আগাবে না। 2-4টা ভালো করতেছে, আমি তো সেটা বলতেছি, 2-4টা ভালো করতেছে, তাদেরকে পুরস্কৃত করা উচিত। ওইখানেও লোকগুলা থাকতে পারে না, ওই ভালো যে করে 2-4টা এদেরকে আরেক জায়গায় নিয়ে যায়। মার্কেট সিস্টেমে যা হয় ঠিক আছে, ওটা প্রফেশনাল গুড প্রফেশনালদেরকে তো অন্যখানে নিবে, এটা স্বাভাবিক। তো ওই জন্য বলতেছি যে সরকার থেকে যে খুব বেশি ইনসেন্টিভ বর্তমান দেওয়া। আই টেল ইউ ওয়ান থিং, এক সময়, এটা তাও আওয়ামী লীগ সরকারের সময় ছিল, আগে 1 লক্ষ টাকা পর্যন্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ডিভিডেন্ড ইনকাম ট্যাক্স ফ্রি ছিল। 1 লক্ষ টাকা পর্যন্ত। আমি বলতেছি, ওগুলো আমার মতো বয়স হয়েছে, আমি দেখে এসছি, আমি ওগুলা সুবিধাও নিয়েছি। তারপরে এই যে সমস্ত কোম্পানি 25%-এর বেশি ডিভিডেন্ড দিবে, সেগুলোতে ট্যাক্স রিবেট দেওয়া হয়েছে। ট্যাক্স রিবেট মানে দি হায়ার দি ডিভিডেন্ড ডিক্লেয়ার, দি হায়ার ইউ উইল হ্যাভ দ্য ট্যাক্স কনসেশন। সবই উঠাই দেওয়া হয়েছে, এখন সবই উঠাই দেওয়া হয়েছে, কোনোটাই নেই। সুতরাং সুবিধা দেওয়া হয় না, সুবিধা নেওয়া হয়ে গেছে, সুবিধাগুলো প্রত্যাহার করা হয়েছে। এখন কেউ যদি এটা বলুক না যে হ্যাঁ 1 লক্ষ ছিল না, কখন এনবিআর এর লোক নতুন আসে, ফাইন্যান্স ডিভিশনের লোক নতুন আসে, ওনাদের এত মনে থাকার কথা না। আর ওনাদের এত ঠেকাও কি ওই বড় ভালো কোম্পানিকে এখানে লিস্টিং এ আনা? পাবলিক ইন্টারেস্টে বাংলাদেশে ব্যবসা করতেছে হাজার কোটি টাকার, তারা এখানে লিস্টিং এ আসবে না, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না। আমরা ওই পলিসি মেকারদের মধ্যে গা ছাড়া ভাব, তারাও অনেকে হয়তো নলেজ গ্যাপও থাকতে পারে, ওই জন্য এখানে তারা আসে। স্যার আমাদের একজন দর্শক আছে, দর্শক জসিম সাহেব, উনি একটা প্রশ্ন করেছেন যে ব্যাংক সেক্টর নিয়ে একটু আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছিলেন, যেহেতু আপনি অনেক অভিজ্ঞ একজন মানুষ, ব্যাংক সেক্টর নিয়ে যদি একটু কিছু বলেন। জসিম সাহেবকে আমি বলবো যে প্রত্যেক সেক্টরে ভালো মন্দ কোম্পানি আছে। আমি যখন ট্রেনিং দিতাম, তখন ওই কেউ বলতো স্যার কোন সেক্টর ভালো, আমি আমার ছাত্রদেরকে বলতাম যে ডোন্ট গো বাই দ্য সেক্টর, গো বাই দ্য কোম্পানি। তো জসিমকে আমি বলবো যে ব্যাংকিং সেক্টর বেশ কয়েকটা ভালো কোম্পানি আছে, তারা ভালো স্টেডি ডিভিডেন্ড দিচ্ছে এবং ভালো ডিভিডেন্ড পে আউট রেশিও ভালো, ইল্ড রেট ভালো, খারাপ না। আবার কিছু আছে ওই যে ব্যাড লোনে ডুবে যাচ্ছে। তো জসিম দেখতে পারে
এখানে 14 টাকার ব্যাংকও আছে, 10 টাকার ব্যাংকও আছে, আবার 35 টাকার ব্যাংকও আছে। আজকে একটা গত পরশু দেখলাম একটা ব্যাংক 97 পর্যন্ত হয়েছে। যাক, তো ওগুলা জসিম দেখতে পারে। তবে আমি ওই অনুরোধ করব যে এই সেক্টর যারা বিনিয়োগ করে কোন ব্যাংকের শেয়ার কিনতেছে এবং ওই ব্যাংকের অবস্থা, বর্তমান অবস্থাটা কি, মানে তাদের আর্নিং এর অবস্থা কি, অ্যাকুমুলেটেড ব্যাড লোনের অবস্থাটা কি, এগুলো একটু জেনে শুনে কিনলে মানে নিরাপদ থাকবে। অনেক ধন্যবাদ স্যার। একটা দৃষ্টি আকর্ষণ না করে পারছি না, সেটা হচ্ছে আপনি জানেন যে বাংকো সিকিউরিটিজ গত বছর একটি ঘটনা দেখলাম, সিকিউরিটিজ এবার বাংকো সিকিউরিটিজ, এই যে যে প্রতারণা সাধারণ বিনিয়োগকারীদের সাথে, এত বড় দুঃসাহস, আমি বলবো দুঃসাহস, এই যে বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করে টাকা আত্মসাৎ, এই বিষয়ে আপনি একজন বিনিয়োগকারী এবং আপনারও বিনিয়োগ আছে সেখানে, আমি একটু জানতে চাই এই বিষয়টা। এবং তার চেয়ারম্যান আজকে গ্রেপ্তার হয়েছে, বিদেশে পালিয়ে যাচ্ছিল এয়ারপোর্ট থেকে, এ বিষয়ে একটু স্যার আপনার। আচ্ছা, এটা এটা দুঃখ তো আমারই বেশি। কারণ হচ্ছে আমি যখন ইউনিভার্সিটির কোয়ার্টারে বা ওইদিকে ছিলাম তখন ওটা কাছে ছিল, তো আমার জানাশোনা 2-4 জন ওইখানে ছিল, ওই জন্য ওইখানে আমি গেলাম। এনভায়রনমেন্টও ভালোই ছিল, অনেক কাস্টমার ছিল তাদের, ক্লায়েন্ট। তো এই গত কয়েক বছর থেকে এটা খারাপ অবস্থায় চলে গেছে। তো এটা আমরা বলেছি তাদেরকে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলছি, ঢাকা স্টক বলেছি আমরা, ওদের স্যাক ডিসঅনার হচ্ছে। তো ওটা ওই যে ওই দুঃখিত বিনিয়োগকারী যারা আছে, মানে 11,000, ওর মধ্যে আমিও একজন ওইখানে। তো ওটা এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মামলা করছে, বিদেশ যাওয়ার উপর এম্বার্গো দিচ্ছে, মানে নিষেধাজ্ঞা। তারপরেও একটা লোক, মালিক, উনি চলে যাচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? এটা হচ্ছে আমি পালিয়ে যাচ্ছি। তা আমি আশা করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সরকার, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবং দুদক এগুলাকে সিরিয়াসলি দেখবে। কারণ 11,000 বিনিয়োগকারীর অশ্রু চোখের জল, দুঃখ, মানে কি বলবো, গালে হাত দিয়ে যে বসে থাকে ওইখানে। স্যার এই বিষয়টা কিন্তু একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসসি, তারা কিন্তু তারা সকাল 6টা না 7টাতে বোধহয় ওইখানে অ্যারেস্ট হয়েছে উনি। তো ওটাতে ওদের তৎপরতা চা হতো না। অবশ্য আমরা অনুরোধ করবো ফার্দার যে জিনিসটা সামনে যাতে অন্তত বিনিয়োগকারীরা না ঠকে। তাদের শেয়ার গুলো হয়তো ট্রান্সফার করা যাচ্ছে, কিন্তু ক্যাশ টাকাটা, কারো কারো শেয়ার বিক্রি করে দিচ্ছে তাদের কনসেন্ট ছাড়াই, ক্যাশ টাকাটা যাতে উদ্ধার হয় সেটা যেন তারা ব্যবস্থা করে দেয়। তারপরে যেটা আইনত হবে সেটা অপরাধের সাথে সেটা দেয়। তা আমরা বিনিয়োগকারী হিসাবে আমরা চাবো যে এই 2-4টা ঘটনা ঘটার কারণে টোটাল মার্কেটের উপর একটা স্টিগমা, মানে একটা কালো ছায়া এসে পড়ছে। ব্যক্তি পর্যায়ে যারা আছে, মানে ব্রোকার ব্যক্তি, আগে তো 99% ব্যক্তি ছিল, এখন আর না, সংখ্যা তারা ভালো ব্যবসায়ী কিন্তু আছে আমার বাজারে, কিন্তু অনেক ভালো প্রতিষ্ঠান আছে, ব্যক্তি মালিকানা অনেক ভালো প্রতিষ্ঠানও আছে, তারা কিন্তু একজনের জন্য আসলে বদনামটা হয়ে যায়, দুর্নামটা হয়ে গেছে এদের। ইনস্টিটিউশনে অতটা দুর্নাম হয় না, ওরা তো বড় এই জন্য। কিন্তু ব্যক্তি পর্যায়ে যারা পারিবারিক ওনারশিপ ধরনের আছে, তাদের অসুবিধা হচ্ছে যে এই 2-4টা ঘটনার কারণে তারাও সাফারার হবে। তো তারাও আওয়াজ তোলা উচিত যে বাবা, খারাপ হওয়ার আগে যাতে শুদ্ধ থাকে সেই ব্যবস্থাটা করা। এখানে যেটা আমি দেখি ওরা দেরি করে ফেলছে আর কি, এটা বিষয়টা অনেক আগ থেকে করতেছিল আর কি। তো যাই হোক, বেটার লেট দেন নেভার। এবং আবারও বলবো যে বিনিয়োগকারীরা যাতে মানে অন্তত কিছুটা স্বস্তি পায়, তারা যাতে তাদের টাকাগুলো ফেরত পায়, সেটা যেন মানে আমাদের সব সংস্থা, সরকার, মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সবাই মিলে জিনিসটা যাতে দেখে। 11,000 বিনিয়োগকারী, এটা লাইসেন্স করা একটা প্রতিষ্ঠান ছিল বলেই তো মানুষ ওখানে বিনিয়োগ, ওদের মাধ্যমে বিনিয়োগ করেছে, বিও অ্যাকাউন্ট খুলে। সবসময় মনিটরিং এর মধ্যে ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে, ওদেরই একটা মেম্বার। সুতরাং এটা এমন না যে আমরা ওই লাইসেন্স বিহীন কারোর কাছে যাইয়া টাকা পয়সা দিছি। This was another financial institution recognized by the DSC and Security Exchange Commission, licensed by them, regulated by them. So there is no fault with the investors. তারা গুড ফেথে গেছে, তারা তো কেউ তো বলে না যে এরা এই দুষ্কর্ম করবে।
স্যার অনেক ধন্যবাদ। আপনি জানেন যে স্যার একটা সুখবর আছে, আজকে সংসদে কালো টাকা বিনিয়োগের সুযোগ রেখে অর্থ বিল 2021 পাশ হয়েছে। হ্যাঁ, এতে কতটা প্রভাব পড়তে পারে বা এই বিষয়টিকে এটা আপনি কিভাবে শোনো, দেখেন? শোনো, এই কালো টাকা আমরা বেশি বেশি বলি আর কি। এটা ওই একটা ফ্যাশন হয়ে গেছে কালো টাকা। এই কোনটা কালো কোনটা কালো না এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। গত বছর ওটা সহজ ছিল শেয়ার বাজারের জন্য। এবার হচ্ছে নর্মাল ট্যাক্স দিয়ে দিতে হবে, এরপর 5% দিতে হবে। তো ওটা আর ওইটা ওই সিস্টেম আগেও ছিল, তো 10% ছিল তখন, এবার শুধু 5%। সুতরাং গত বছর যেভাবে ফ্রি ছিল, কোনো কন্ডিশন ছিল না, এবার কিন্তু কন্ডিশনাল। সুতরাং কালো টাকাটা আছেও নাইও আমি বলবো। ওই গত বছর ফ্রি থাকা শর্ত 250 কোটি টাকা এসেছে লাস্ট হিসাবে যেটা দেখলাম। তো এই বছর যেটা এত কন্ডিশন দিয়ে তো খুব বেশি আসবে বলে মনে হয় না। বাট এটা একটা ওই এটা একটা ওই মানে ব্ল্যাক শিপের মতো হয়ে গেছে এই আর কি। এটা সবাই এটার দিকে আঙ্গুল আমার তোলে। কাছে যেটা মনে হয় স্যার, সেটা হচ্ছে যে মার্কেটে এখন আসলে যেটা প্রয়োজন ছিল আস্থা, এবং আমাদের সুশাসন আস্থা এবং প্রয়োজন ছিল। কোয়ালিটি স্টক আসতে, আমি বলি আস্থাটা এমনি আসবে না। এই যে ছাই মার্কা কতগুলা জাঙ্ক স্টক, তুমি দেখবা 5 টাকা 2 টাকা 60 টাকা, এগুলো আবার একসময় লাফালাফি করতেছে। যে এগুলো তো কোনো স্টক না ভাই বিনিয়োগ করার জন্য। টোটাল 300 কোম্পানির মধ্যে হার্ডলি 30 থেকে 40টা কোম্পানি আছে যেগুলাতে 2-4-5 বছর যাবত বিনিয়োগ করা যায়। এই ধরনের কোম্পানি যেগুলোতে বিনিয়োগ করা যায় 2-4 বছরের জন্য, যদি আরো কোম্পানি লিস্টিং এ আনা যায়, আস্থা অটোমেটিক আসবে। না হলে খামাকা একটা কৃত্রিম ভাব সৃষ্টি করে টাকা পয়সা বেশি এখানে যোগান দিয়া এটাকে উপরে উঠানো যাবে, সবাই খুশি লাগবে, সূচক বাড়তেছে, টার্ন ওভার বাড়তেছে, কিন্তু ওটা সাস্টেনেবল হবে না। এটা বুঝতে হবে আমাদের। ভালো কোম্পানি আনলে অটোমেটিক যে আমাদের সঞ্চয় গুরুর ওই যে সঞ্চয়পত্র গুলা, সেগুলাতে এখনো ওদের 9-10% পাচ্ছে। তো আপনি যদি ভালো কোম্পানি আনেন, এখানেও আমরা 9-10% পাইতে পারবো। রিস্ক নিয়ে 9-10% পাওয়া খারাপ না, কোনো কোনো ক্ষেত্রে বেশিও আসে। তখন অটোমেটিক্যালি শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত এরা আসবে এখানে, এখানে আসবে। সারা পৃথিবীতে এসেছে, এখানে আসবে না? বাংলাদেশে মিডিল ক্লাস বলেছে অর্থ পাচার হচ্ছে। আরে অর্থ পাচার হচ্ছে, মূলে যাইতে হবে অর্থ পাচার হচ্ছেটা কেন। আপনার ট্যাক্স রেট বেশি রাখলে অর্থ পাচার হবেই। আপনি যদি নর্মাল শ্রেণীর বিদেশে টাকা না নিতে দেন, অর্থ পাচার হবেই। আপনি যদি কালো অর্থনীতি দেশে বেশি মানে বেশি থাকে, মানে সাইজের দিক দিয়ে, অর্থ পাচার হবেই। কারণ কালো অর্থনীতি থেকে অর্জিত অর্থ তো আবার দেখানো যায় না, অর্থ পাচার হবেই। সুতরাং আপনি যদি ইনভেস্টমেন্টের জন্য অপরচুনিটি কম থাকে, অর্থ পাচার হবে। আমাদের কি গোল্ড মার্কেট আছে? বিদেশে তো গোল্ড মার্কেট আছে, বিদেশে তো কমোডিটি মার্কেট আছে, আমাদের কি কমোডিটি মার্কেট আছে? আমাদের কি ইকুইটি মার্কেট মানে শেয়ার বাজারটা কি সেই পর্যায়ে আছে যেখানে শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত সবাই মোটামুটি এখানে বিনিয়োগ করতে পারবে? বিদেশে তো এটা অনেক বড়, এটা আছে। জিডিপির 100%, জিডিপির 120% ওদের মার্কেট ক্যাপিটালাইজেশন, আমাদের হচ্ছে এখন 17 বা 18%। এই তো ওটা আমাদেরকে দেখতে হবে যে আমরা কথা বেশি বলেছি শেয়ার বাজার নিয়ে, কাম কম করেছি। কথা অনেক বেশি বলেছি। প্রকৃত অর্থে কয়টা সরকারি, এই যে সরকার তো এটা 10 বছর আরো বেশি সময় ক্ষমতা আছে, তো একটা সরকারি গভর্নমেন্ট এন্টারপ্রাইজ থেকে কোন স্টক বিক্রি করতে পেরেছে? আগে অর্থমন্ত্রী মহোদয় কত ডেট দিয়েছে সরকারি শেয়ার অমুক তারিখ থেকে শুরু হচ্ছে বিক্রি করা, একটা উনি বিক্রি করতে পারেন। বর্তমান অর্থমন্ত্রী তো ভুলেই গেছেন এই ইস্যু। অথচ সরকার দেখলাম যে কর্পোরেশন থেকে টাকা আনতেছে বাজেট সাপোর্ট দেওয়ার জন্য। আর এইখানে যদি আপনি 2-4টা কোম্পানি বিক্রি করে দেন না 51%, হাজার হাজার কোটি টাকা আসবে। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরকে এটা ব্রিফিং করার জন্য লোক নাই। আমি দেখি সবাই নিজে স্বার্থে ঘুরে। আপনি যদি বিক্রি করে দেন সরকারি কিছু এন্টারপ্রাইজ যেগুলো চলছে না শেয়ার বাজারের মাধ্যমে, সরকার হাজার হাজার কোটি টাকা পাবে। অথচ সরকার কর্পোরেশন থেকে টাকা আনতেছে। এই কথাটা বলতেছে না কেন যে এইগুলা বিক্রি করে দিলে এগুলার দক্ষ ব্যবহার হবে, এগুলো ইকোনমিতে কন্ট্রিবিউট করবে আরো অনেক বেশি। নোবডি ইজ টেলিং দিস ওয়ে। আই টেল ইউ ওয়ান থিং, তো ওরা কোনো শেয়ার বিক্রি করতে পারে না। এই জন্য দুঃখ, আমাদের ফেলিউর অনেক আছে। উই টক এ লট about the stock market, but we did almost did আসার কথা nothing. শুনবো, এখানে একটু বলি স্যার, ইন্টারাপ্ট করি একটু প্লিজ। সেটা হচ্ছে
যে হতাশার কথা বাদ দিয়ে যাই, এখন আশার কথার জায়গায় আমি বলি যে আপনার গত এক বছরে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের কোন পদক্ষেপগুলো আপনাকে আরো আশান্বিত করে বা আপনার ভালো লেগেছে বা এই তো যেটা বাজারের জন্য আরো সহায়ক হবে বলে আপনি মনে করেন? আশান্বিত কয়েকটি করে ওই যে যদি বলেন একটু। 30% শেয়ার হোল্ডিং, সেটার উপর ওনারা নজর দিচ্ছে। কিছু কোম্পানির বোর্ডকে রিকনস্টিটিউট করেছে, ভালো পদক্ষেপ। আইপিও তে ওনারা ওই যে লটারি বাদ দিয়া ওই প্লেন মানে নন লটারি ব্যবস্থা করছে, যে দরখাস্ত দিয়ে কিছু না কিছু পাবে। কোটা সংস্কারের চেষ্টা করতেছে, করেছে কিনা ঠিক আমি জানি না, মানে এটা হয়েছে কিনা, তবে চেষ্টা করতেছে। এটা ভালো কোম্পানি লিস্টিং এ আনার জন্য অ্যাটলিস্ট চেষ্টা করতেছে। আর বন্ড মার্কেটটা ডেভেলপ হবে আশা করি। হ্যাঁ, আশা করি দিস টাইম বন্ড মার্কেট, কারণ পাবলিক ইস্যুর মাধ্যমে বন্ডের কিছু টাকা নিতে হবে, তো পাবলিক ইস্যু হলে তো লিস্টিং এ আসতে হবে। এই পদক্ষেপগুলো অবশ্যই ভালো, কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে শক্ত সমর্থন দিতে হবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বাংলাদেশ ব্যাংক এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এই তিনটা সংস্থা যদি সমর্থন না দেয়, তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একা কিছু করতে পারবে না। করতে পারলেও খুব মানে আপ টু লেভেল, নট বিয়ন্ড দ্যাট, নট বিয়ন্ড দ্যাট। এখানে সহযোগিতা পেয়েছে ইতিমধ্যে। আমি বলবো গত বছর যখন একটু বাংলাদেশ ব্যাংকের একটা ওই যে ডিভিডেন্ডের ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা ছিল, সেটি কিন্তু আমার আমাদের ফাইসাল, আমার ঠিক আছে কথাটা, আই গট ইউর পয়েন্ট। পরে ওনারা এটাকে রিল্যাক্স করছে, এই তো কথাটা। তা আমার কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে তো অনেক শিক্ষিত লোক আছে, তারা কিভাবে প্রত্যেকটা ব্যাংকের জন্য এভারেজ ইউনিফর্ম একটা রেট বেঁধে দেয়? এখানে কোনো ব্যাংক খুব ভালো করতেছে, কোনোটা খুব খারাপ করতেছে। 30% বেশি দিতে পারে, আর কোনো কোনো ব্যাংক 50% দিতে পারে, তার ব্যালেন্স শিট পরিষ্কার, তার ইনকাম বেশি হচ্ছে। হোয়াই ইউ আর পুটিং এ ক্যাপ অন দ্যাট ব্যাংক? এটা তো একটা বাংলাদেশ ব্যাংকের একটা, এই পদক্ষেপ একটা ডিসক্রেডিটেড পদক্ষেপ হচ্ছে। আমি যদি বলি ফ্রি মার্কেট সিস্টেমে এই ধরনের আপনারা নিতে পারেন এগুলা, তো পরে কিছুটা রিল্যাক্স করেছে। বাংলাদেশ ব্যাংক প্রথম পদক্ষেপে ভুল নিচ্ছে এবং শেয়ার বাজারের ইন্টারেস্টের বিরুদ্ধে গেছে ওটা। এই জায়গায় শিবলি স্যার কিন্তু এবং কমিশন অনেক একটা বড় ভূমিকা রেখেছে, আপনি জানেন। এবং এনবিআর এর সাথে শিবলি স্যার গত বছর বসেছিলেন এবং এই দুটো বিষয়ে। আমি আরেকটা কথা বলি, এনবিআর যদি ট্যাক্স এর এই যে মাত্রা কমানো বাড়ানো এগুলো যখন করে, তারা শেয়ার বাজারের লিস্টেড কোম্পানিগুলোর দিকে খেয়াল রাখা উচিত না তাদের? নাকি তারা খুশি মতো একটা করে ফেললো, হাজার হাজার বিনিয়োগকারী পরে এফেক্টেড হলো? এটা তো হওয়া উচিত না এনবিআর থেকে, এটা আশা করি না কেউ। এনবিআর এর উচিত যে, এনবিআর কে আমি বলবো, দেখেন এদেশে মানুষ জানেও না অনেকটা, টোটাল যে কর্পোরেট ইনকাম ট্যাক্স পাচ্ছে এনবিআর 80% পাচ্ছে লিস্টেড কোম্পানিগুলো থেকে। 80%। এর মধ্যে টু টপ ট্যাক্স পেইং কোম্পানি হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, আর একটা হচ্ছে ওই গ্রামীণ ফোন। তো এনবিআর তো উচিত এমন পলিসি নেওয়া যে লিস্টিং এ আসার জন্য উৎসাহ দেওয়া। লিস্টিং এ যারা আসে না তারা তো ট্যাক্স দেয় না, তাদের ক্ষেত্রে কিন্তু গত বছর অর্থ মন্ত্রণালয় 2.5% কমাই দিল কর্পোরেট ইনকাম, এবারও কমাইছে। যারা ট্যাক্স দেয় না তাদের পক্ষে দেখে স্যাম্পিতি অনেক বেশি, যারা ট্যাক্স দেয় তাদেরকে আরো পেনালাইজ করা হচ্ছে। যাদের যাদের ক্ষেত্রে পাবলিক ইন্টারেস্ট জড়িত তাদের ক্ষেত্রে আরো ট্যাক্স বসানো হচ্ছে। ওয়াই? দিস ইজ রং পলিসি। স্যার ধন্যবাদ। আসলে আপনি যেভাবে বলতে পারেন সবাই সেভাবে পারেও না, এবং আপনার এই এটা নলেজের ব্যাপার। আপনি অনেকদিন যাবতীয় কথা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, এবং আপনার বিগত দিনেও দেখেছি আপনাকে ভূমিকা রাখতে, এবং সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই সেই কারণে। এখন একটু বলেন যে আমাদের পুঁজিবাজারকে আসলে আন্তর্জাতিক মানে করতে আর কি কি করণীয়, বা আপনার এই ক্ষেত্রে কি পরামর্শ? কিছু না, এখানে কিছু ফিসকাল সাপোর্ট দিতে হবে আপাতত, মানে ডিসক্রিমিনেটরি ট্যাক্স রিজিম বলি আর কি, এটার পক্ষে থাকতে হবে। ট্যাক্স সিস্টেমটা পুঁজিবাজারের পক্ষে, বিনিয়োগকারীদের স্বার্থে থাকতে হবে। আর একটা হচ্ছে ভালো কোম্পানিকে লিস্টিং আনতে হবে। আর হচ্ছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স, হ্যাঁ। আমি একটা উদাহরণ দিই ফাইসাল, এই যে রিং শাইন নামে একটা কোম্পানি একটা নিউজ দিছে, কোন রকমের টাকা দেওয়া ছাড়াই তারা উদ্যোক্তা হয়ে বসে রয়েছে বোর্ডে, মানে নিজের শেয়ারটা সাবস্ক্রাইব করে নাই, বা তাদের নামে লক্ষ লক্ষ শেয়ার দেখানো হচ্ছে। কত বড় জালিয়াতি, কত বড় জালিয়াতি! স্যার ব্যবস্থা নিয়েছে এবং 50% শেয়ার কিন্তু বাতিল করেছে। হ্যাঁ, তারা জেলে যাওয়ার বাতিল করেছে।
জি স্যার। তারা তো সিকিউরিটি দেবে অ্যান্ড আমার এক্সচেঞ্জ কথা, কমিশন কিন্তু এখানে খুবই তারা করেছে, তাদেরকে বিচক্ষণতার ধন্যবাদ। পরিচয় দিয়েছে এবং খুবই তড়িৎ গতিতে একটি সিদ্ধান্ত নিয়ে এই কোম্পানিটিকে হ্যাঁ, দাঁড় করানোর জন্য বিনিয়োগকারীদের পক্ষে তারা দাঁড়িয়েছে, এবং আপনি অনেকগুলো দায়িত্ব তারা এই ক্ষেত্রে নিয়েছে, পদক্ষেপ না না, নিয়েছে। ওটা তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ধন্যবাদ, যারা কোয়ারি করে পাবলিশ করেছে এবং পানিশমেন্টে যাচ্ছে। কিন্তু এই দুষ্কর্মগুলো তো হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে, ক্যাপিটাল মার্কেট সেক্টরে। টাকা না দিয়া উনি উদ্যোক্তা এবং ডাইরেক্টর, হাউ কাম? হচ্ছে আমরা গ্রিনিজ বুকে ওই মানে উঠার মতো এগুলো এক একটা কাহিনী। কেউ কেউ দেখি যে ওই যে টাকা নিছে, বহু টাকা নিছে, প্রিমিয়ামে টাকা নিছে, এখন অফিসটা বন্ধ করে চলে গেছে, বিদেশ চলে গেছে। মানে কি আর বলবো। ও, এখানে আরেকটা কথা, এখানে অডিটর ছিল না, এই যে কোম্পানির কথা বলা হলো, ওনারা টাকা দিছে কিনা অডিটরের দায়িত্ব ছিল না দেখা? তো অডিটরে তো রিপোর্টটা করলো না, করছে তো সিকিউরিটি নিজে ইনকোয়ারি করে। আমাদের দেশে কিছু অডিটরকেও একটু জেল ট্রেনে পাঠানো দরকার। এখন স্যার এই তালিকাভুক্ত কোম্পানির সুশাসন, এই কথাটি অনেকদিন যাবৎ শুনে আসতেছি, অনেক আলোচনা হয়েছে এবং কিছুটা বর্তমান কমিশন কিছুটা অনেকগুলো কিছুটা পদক্ষেপ নিয়েছে, কিন্তু আপনি কি মনে করেন এখানে আসলে আর কি করণীয়, আর কি করা যেতে পারে, এবং না এটার না, এখানে বিকল্প এখানে তো নাই? যেটা বিদেশে যেটা হয় সেটা হচ্ছে ওই পারিবারিক কন্ট্রোল থেকে দূরে চলে আসে। কর্পোরেট গভর্নেন্স আসলে প্রকৃত অর্থে স্থাপন করতে গেলে ওই পারিবারিক, এখানে লিস্টিং আসছে কিন্তু কোম্পানিটা পারিবারিক ভাবে ম্যানেজড, ওইখান থেকে দূরে আসতে হবে, এই আর কি। তারপরে চেষ্টা করতেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সীমিত ক্ষমতার মধ্যে থেকে, এটা আমাদের জন্য গুড থিং আর কি, টু নো টু সি, এই আর কি। তো চেষ্টা হচ্ছে, সবাই এটা মানে স্বীকার করে যে কর্পোরেট গভর্নেন্স ট্রান্সপারেন্ট হতে হবে, এবং এটা গভর্নেন্স যেগুলো গাইডলাইন দেওয়া আছে অনেক, ওগুলো মানতে হবে ইত্যাদি। আর বিনিয়োগকারীরা দেখবে যে যারা মানে না তাদের শেয়ার আপনি কিনবেন কেন বলেন? তাদের শেয়ার কেন আপনি 60-70 টাকায় কিনতেছেন? ওই যে জুয়া খেলা। তো জুয়ায় খেলতে হয় তাহলে আর শেয়ার বাজারে ইনভেস্ট করেন কেন? জুয়া খেলেন কয়েকটা কোম্পানির দরকার নেই, যে কোনো একটা আর্টিফিশিয়াল একটা জিনিস লিস্টিং এ আনি, বলেন যে এটা পিছনে কোনো ব্যবসা নাই কিন্তু এটা আপনি খেলতে পারবেন, নো প্রবলেম। তো ঠিক আছে ভাই স্যার। স্যার এই পর্যায়ে আপনি আমাকে একটু বলেন যে যে আপনি কিছুদিন আগে একটি লেখায় বলেছিলেন যে বাজারে অনেক অসৎ উদ্দেশ্য নিয়ে বেশ কিছু কোম্পানি আসে, যারা 2-1 বছরের ভিতরে এখান থেকে টাকা পয়সা নিয়ে তাদের আখের গুছিয়ে ফেলে। আমি তো বললি এখন ওটা হচ্ছে কি, কিছু কোম্পানি তাদের আসলে টাকা, তারা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, তারা ব্যবসা ভালো করার জন্য আইপিও তে আসে না, সরি, তারা আসে ওই যে নিজেরা শেয়ার বিক্রি করে, 2 বছরের মধ্যে শত শত কোটি টাকার শেয়ার বিক্রি করে দেয়। এখন লক ইন আছে অবশ্য, 2 বছর 2.5 বছর, আগে ছিল না। তো 3-4 বছরের পরে তারা এই জন্য আসে, তারা না হলে তারা 30%, 15% এইভাবে কেন তাদের শেয়ার হোল্ডিং? যখন শেয়ার ফ্লোটেশনে করছে তখন তো 60% ছিল। তো তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য, একটা মাল্টিনেশনাল কোম্পানি তো শেয়ার বেছে না, এরা কেন বেছে? এরা নিজের শেয়ারে নিজে ট্রেডিং করে, নিজের শেয়ারের দাম বাড়ায়, তারপর তারা বিক্রি করে টাকা নিয়ে বাইরে হয়ে যায়, এই টাকা পাচারও করে তারা। এগুলো দুষ্কর্ম হচ্ছে। এই জেনারেশনের ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে কিছু ভালো অবশ্যই আছে, অবশ্যই তাদেরকে ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আর বেশ কিছু দেখি দুষ্কর্মের কথা। তো বিনিয়োগকারী তাদের ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত, নিজের ডিফেন্স নিজে দিতে হবে। এই ঠিক আছে ভাইজান। স্যার এই আর কথা পর্যায়ে আছে? আমি আপনাকে বলবো, জি স্যার, আহ, এখন এই খারাপ কোম্পানি বন্ধ করার জন্য কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি যে আপনি যে ইতিমধ্যে বিগত দিনে যে দাবিটি করে এসেছিলেন, আপনারই দাবি ছিল এটি, যে খারাপ কোম্পানি আনা বন্ধ করতে হবে এবং এখান থেকে যাতে লুটপাট করতে না পারে। এখন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ ব্যাপারে খুবই কঠোর, এবং আশা করছি যে এখানে একটি আহ, আহ, ভালো কিছু আমরা দেখতে পাবো আর কি। যাই হোক স্যার, এ পর্যায়ে আপনি যদি বলেন যে আসলে আইসিবির তো একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বাজারে বিগত দিনে থাকা আইসিসি উচিত ছিল, কিন্তু আইসিসি আমরা আইসিসি দেখি নাই। আইসিসি আই নো আইসিবিতে আমরা ওইভাবে ভূমিকা নিতে দেখি নাই। এখন আইসিবি শক্তিশালীকরণের জন্য চেষ্টা করা হচ্ছে।
সেক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে পরামর্শটা কি হবে? আইসিবি একসময় যথেষ্ট শক্তিশালী ছিল, টাকা পয়সাও ছিল, প্রফেশনালিজম ছিল, এখন নাই। এখন এটা মাথাবাড়ি প্রশাসন, এখন ওদের টাকা পয়সা হারাই ফেলাইছে ওরা। এখন নতুন করে টাকা পয়সা দিলে হয়তো তারা কিছু কাজ করতে পারবে, কিন্তু আইসিবি কে রিফর্মস না করে, প্রপার রিফর্মস না এনে সরি টাকা পয়সা দিলে সেটা আবার হারিয়ে যেতে পারে। সুতরাং আমি বলবো পাবলিক মানি যদি দিতে হয় ওটাকে রিফর্মস করে দিতে হবে এবং দেওয়া উচিত। আইসিবি তো সরকারি একটা সংস্থা, তো ওয়ান্স দ্যাট অর্গানাইজেশন প্লেড এ ভেরি গুড রোল। এটা 10, 15, 20 বছর 30 বছর আগের কথা, কিন্তু এখন না। এখন অনেকগুলো পদক্ষেপ তো আইসিবি সম্পর্কে নেওয়া হয়েছে। আপনি যদি জানেন যে একটা ফান্ড তাদেরকে দেওয়া হবে এবং সেই ফান্ড থেকে কিছু ওই যে মার্চেন্ট ব্যাংক বা বিভিন্ন যারা প্রতিষ্ঠানিক বিনিয়োগ প্রতিষ্ঠান আছে তাদেরকে ওইখান থেকে একটা লোন দেওয়া হবে মার্কেটের সাথে। ওরা নিজেরা কি লাভ করতেছে এটাও দেখা উচিত। ওদের যে লোক দরকার 50 জন, তারা 100 জন নিয়ে বসে আছে, এগুলো দেখা উচিত। সরি, বিনা কাজে এই আর কি। তো যাক, ওরা দেখবে, সরকার দেখবে। সংস্থা অডিট করানো হয়েছে অলরেডি, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন থেকে এটাকে অডিট করিয়েছে এই আইসিবি কে শক্তিশালী করার জন্য একাধিক ওটা সিকিউরিটি এক্সচেঞ্জ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দেখবে, ঠিক আছে, আমি দ্বিমত করব। জি স্যার। স্যার এখন আপনি একটু বলেন যে আমাদের বাজার নিয়ে সামগ্রিকভাবে আপনি কতটা আশাবাদী এবং ভবিষ্যতে আমাদের বাজারকে যেভাবে কাজ হচ্ছে কোথায় যেতে পারে, বা এটা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আজকে থেকে 2 বছর পরে বা 3 বছর পরে আসলে আমরা কোথায় থাকতে পারবো? একটা কথা বলি, আমাদের জিডিপির মাত্র 14-15% এই শেয়ার বাজার। তো অন্যান্য দেশে সেখানে আপনি 50-এর উপরে যদি বলি, এবং পার্শ্ববর্তী দেশ 50-এর কাছাকাছি, বা উন্নত দেশ তো 80 বা 100-র উপরে জিডিপি প্রতিনিধিত্ব করে। সেই ক্ষেত্রে আমরা কতটা আশাবাদী হতে পারি আমাদের বাজার নিয়ে? এখানে আমি জোর করি ওই জিডিপি রেশিওতে বাড়াতে সম্ভব না। ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি আছে, গভর্নমেন্ট বড় বড় কোম্পানি প্রজেক্ট আছে, এগুলাকে লিস্টিং এ আনতে হবে। তারপরে সরকারের ওই যে সরকারি শেয়ার গুলো যেগুলো এখনো আসে নাই, ওনাকে লিস্টিং এ আনতে হবে। দেশের প্রাইভেট সেক্টরে অনেকগুলো ভালো কোম্পানি আসে নাই, লিস্টিং আনতে হবে। সরি, মাল্টিনেশনাল কোম্পানি আনতে হবে। আনলে অবশ্যই এটা ভালো হবে, আমি আশাবাদী। হ্যাঁ, এখন থেকে 3 বছর পরে অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে আর কি। কিন্তু জোর করে আমরা সূচককে তুলতে চাই যে এখনই ভালো করে ফেলি, তাহলে ওটা টিকবে না। আপনি ভালো কোম্পানি আনেন, টিকবে। এই যে একটা ওয়ালটন আসছে, যদিও সামান্য শেয়ার নিয়ে আসছে, বাট দিস ইজ গুড কোম্পানি। তো ওরকম আরো 10টা কোম্পানি আসুক। রবি যদিও ইনকাম করতেছে না, কিন্তু একটা মাল্টিনেশনাল কোম্পানি, ওটা ডেপথ বাড়াইছে। তো ওরকম 2-4টা আরো মাল্টিনেশনাল কোম্পানি আসুক। আজকে মাল্টিনেশনাল কোম্পানি যারা বাইরে আছে, যে কারণে তারা আসতে চাচ্ছে না বা আসতেছে না, সে একই কারণ তো গ্রামীণ ফোনও দেখাতে পারতো না? তারা তো দেখায়নি, তারা তো এসেছে, বাজারও এসেছে খুব বেশি দিন আগে না, পরে মেরিকো এসেছে। তো পুরান কোম্পানির মধ্যে বাটা, লিন্ডি ছিল, এটা ব্রিটিশ অক্সিজেন ছিল একসময়। তো যাই হোক, তো আপনি জানেন যে স্যার টিএলএফ নিয়ে একটি আদালতে একটি রায় দিয়েছে, আমাদের বিনিয়োগকারীরা দীর্ঘদিন সেখানে বিনিয়োগ আটকে আছে। নতুন করে সেখানে কোর্ট থেকে একটি রায় দিয়েছে, এবং এখানে সমন্বিতভাবে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের একটা বড় দায়িত্ব তারা পালন করেছে এই বিনিয়োগকারীদের অর্থ এবং এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর ক্ষেত্রে। এইটিকে সামগ্রিকভাবে আপনি আমাদের বাজারের জন্য কিভাবে দেখছেন, বা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কোন জিনিসটা আমি বুঝতে পারিনি, এটা এটা তো না, আই গট ইউ পয়েন্ট। এটা তো বিনিয়োগকারীদের দোষ না, জি, দোষ হচ্ছে রেগুলেটর। আমি ধরে দিচ্ছি না, কোর্ট থেকে একটা রায় দিয়েছে এবং এটি আবার হয়তো পুনর্গঠন হবে, বাজারে আবার লেনদেন হবে। কোর্টের রায়টা হচ্ছে এটাকে রিভাইভ করা, কারণ তাহলে হয়তো সরি বিনিয়োগকারীরা কিছুটা হলেও উপকৃত হবে। কিন্তু এটা খারাপ হওয়ার আগে তো এটাকে উচিত ছিল মানে করা, খারাপের দিকে যাতে না যায়। এটা বাংলাদেশ ব্যাংকের ফেলিউর একটা। ওরা তো বেসিক্যালি প্রাইমারি রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক।
আর পিকাওয়ালাদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে, তোরা সে একদিনই নিচ্ছে নাকি? তো অনেক দিন যাবত নিচ্ছিল। তো যাই হোক, এখন এটা ঠিক আছে, পজিটিভ দিচ্ছি আর কি, ভার্ডিক্ট উপকার হবে আশা করি। স্যার, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যেসব দর্শক আমাদের সাথে আছেন, আপনারা দেখছেন বিজনেস আই বাংলাদেশের ফেসবুক থেকে, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। যাওয়ার আগে স্যারকে আর দুটি প্রশ্ন করতে চাই। স্যার, আপনি যদি একটু বলেন যে এখন এই বাজারে বিনিয়োগকারীদের আসলে অনেকে আতঙ্কিত, অনেকে ভয় পাচ্ছে, আসলে করণীয়টা কি? তারা কিভাবে তাদের আমি বিনিয়োগটাকে নিয়ে? আমি কোন প্রকৃত যারা বিনিয়োগকারী তারা আতঙ্কিত নয়। প্রকৃত বিনিয়োগকারী যে শেয়ারের দাম 30 টাকা হওয়া উচিত সেটা 100 টাকায় কিনে নেয়, ওরাই এখন আপনার আতঙ্কিত। পরামর্শটা কি হবে বিনিয়োগকারীদের জন্য? আপনার পরামর্শটা এই মুহূর্তে কি হবে? কারণ হচ্ছে যদি আমি জানেন। তাদেরকে আবারও অনুরোধ করবো, কোম্পানি ফান্ডামেন্টালস না জেনে যাতে শেয়ার না কিনে, তারা যাতে 1 বছর 2 বছর 3 বছরের জন্য বিনিয়োগকারী হয়, একটা শেয়ার কিনে সমাজ 1 বছর 2 বছর জন্য রাখে, জাং শেয়ার না, সরি, ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার কিনতে হবে। সেগুলো তাহলে তারা আতঙ্কিত হবে না। আতঙ্কিত হচ্ছে তো যারা গ্যাম্বলিং করতো তারা। শেয়ার বাজার আতঙ্কিত হওয়ার কিছু নেই, যে সিস্টেম এভাবে ফাংশন করে। চায়না তো করছে, ইন্ডিয়া তো করতেছে, অন্য বড় ইকোনমি তো করতে, আমাদের এখানেও করতেছে ওইভাবে। এটা দোলাচাল হবে, ভোলাটিলিটি থাকবে, তাই আর ভোলাটিলিটি না থাকলে তো শেয়ার বাজার আকর্ষণও থাকতো না। ভোলাটিলিটি আছে বলে তো, আপস এন্ড ডাউন আছে বলে তো শেয়ার বাজারের দিকে এত হাজার হাজার লোক দৌড়ায়। এটা তো সঞ্চয়পত্র না যে একটা ফিক্সড রেটের মধ্যে সবাই দোকান খুলি আছে, সরকার সেখান থেকে বিক্রি করতেছে একটা ফিক্সড রেট। ইটস নাথিং লাইক দ্যাট। তো বিনিয়োগকারীতে আতঙ্ক হওয়ার জন্য সরি না হয়। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একদম শেষ প্রশ্ন এটি আমার, যে একান্ত ভাবেই একই কথা বারবার বলতে চাচ্ছি এই কারণেই যে আসলে বাজার যেহেতু করোনা আবার মানে লকডাউনে যাচ্ছে, সবাই একটু ভয় পাচ্ছে বিনিয়োগকারী, এটা আমি জানি, অনেকে আমার কাছে মেসেজ পাঠাচ্ছে। আমি তো আপনি আমি আমি একটা লকডাউনের কথা বলি। আমি ফ্রম দা বিগিনিং, কেউ তো আর আমাকে জিজ্ঞাসা করতেছে না। লকডাউন হচ্ছে ইকোনমির শত্রু, গরিবের শত্রু। লকডাউন ইকোনমির শত্রু। আমার ইকোনমিতে যদি বিলিয়ন্স অফ ডলার হারিয়ে যায় লকডাউনের কারণে, তাহলে সরি, এটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা উচিত। কিছু লোক ওই যে আমি দেখি সুরক্ষা কি কমিটি আছে একটা, ওরা বলে দিল আর আমরা লাফেই পড়লাম লকডাউন লকডাউন। আর এত এত গণবসতির দেশে লকডাউন কি সম্ভব? কতগুলো অসম্ভব জিনিসকে ওনারা সম্ভব করার চেষ্টা করতেছে। সেটা না করে বরং স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খোলা রাখার এবং টিকা দেওয়ার এগুলোর ব্যবস্থা করলে ভালো। লকডাউন হচ্ছে ইকোনমির নাম্বার 1 শত্রু এবং গরিব মানুষের জন্য অতি খারাপ, মানে খুবই খারাপ একটা বিষয়। অলরেডি দারিদ্র্য সীমা বাড়তেছে, আবার সেগুলাকে মানে খাওয়ানো টাওয়ানোর জন্য এনজিও গুলা বাইরে থেকে ধার আনতে আছে। মানে ওই যে দরিদ্রের উপরে ব্যবসা, দারিদ্র নিয়ে। আমরা এই লকডাউন কালকে না পরশু একজনের বলে শাটডাউন, স্টুপিডিটি, সব স্টুপিডিটি। বা যেটা যে দেশ, একজন আমাকে বলে স্যার দেখেন বাসের মধ্যে যে কিছু মানতেছে না, দাঁড়ায় চলে আসতেছে। তা আমি বললাম যে ওই যে লোকগুলা দাঁড়ায় এসে হেরা কোথায় কিভাবে আসবে? তুমি কি বাস আরো 5টা দিবে? ওরা তো ওই বাসে আসতে হবে। এই ধরনের আনথিঙ্কেবল আনইমাজিনেবল কথাবার্তা আমি শুনি বা আমরা শুনি। তো যাই হোক, সরকার আশা করি লকডাউনের এই ইয়ার থেকে, এই কালচার থেকে একটু দূরে আসবে, দূরে আসে বিকল্প চিন্তা করবে। স্যার, আমাদের ফরিদ আহমেদ নামে এক বিনিয়োগকারী, আমি একটু যাওয়ার আগে শেষ একটু বলি, যেহেতু বিনিয়োগকারীদের জন্যই আমাদের এই অনুষ্ঠান, উনি একটু পাওয়ার সেক্টর নিয়ে একটু আপনার মতামত জানতে চাচ্ছি। শরীফকে আমি বলবো
শরীফকে আমি বলবো পাওয়ার সেক্টরের মধ্যে ওই যে যেগুলো কুইক রেন্টাল যাদের বেশি, ওগুলো হয়তো সরকার এখন বাই করতে চাচ্ছে না তাদের পাওয়ার, সেগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য। আদারওয়াইজ পাওয়ার সেক্টর ওকে ওকে। কাদের কুইক রেন্টাল বেশি, মানে চুক্তির রিনিউয়াল না হলে তো সরকারই কিনে, ডিস্ট্রিবিউশন তো সরকার করে, তাহলে তো ওইখানে ক্ষতিগ্রস্ত হতেই পারে আর কি। তো ঠিক আছে ধন্যবাদ। সর্বশেষ আপনি যদি বিনিয়োগকারীদের কাছ থেকে বিদায় নেন কিছু বলে, এবং আপনার সর্বশেষ বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো। আমার অনেক বয়স হয়েছে, কোনো কোনো কথা অনেক বিনিয়োগকারী পছন্দ নাও করতে পারে। কিছুদিন আগে আমি একটা লেখা লিখছিলাম, ওটা অনেকে বেশিরভাগ লোকে পছন্দ করছে, 2-4 জন আবার পছন্দ করেও না, যাক সেটা আলাদা কথা। আমার সব কথা পছন্দ করবে এটা আমিও মনে করি না। তো সবার কাছে আমি দোয়া চাইছি। হ্যাঁ, আসসালামু স্যার, আলাইকুম। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে প্রিয় দর্শক, আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন, যারা আমাদের সাথে ছিলেন, আন্তরিকভাবে বিজনেস আই বাংলাদেশের পক্ষ থেকে আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা জানেন যে আমাদের সাথে খুবই সম্মানিত এই বাজারের একজন মানুষ, এবং তিনি প্রফেসর আবু আহমেদ স্যার আজকে আমাদের অনুষ্ঠানে ছিলেন। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামী অনুষ্ঠান দেখার আশাবাদ ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার, আপনিও ভালো